আগের ক্লাসে আমরা ডাইপোল মোমেন্টের ছোট্ট একটা অংশ, মানে জাস্ট ফর্মুলাগুলো এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে দেখে ছেড়ে দিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা ডাইপোল মোমেন্টটাকে কভার করব পুরোপুরি, এবং তারপরে এর একটা অংশ রয়েছে যেটা মলিকুলার অরবিটাল থিওরি বলছে, সেই মলিকুলার অরবিটাল থিওরির কিছুটা অংশ কভার করার চেষ্টা করব আজকের ক্লাসে। ফুল কমপ্লিট হবে না, ফুল কমপ্লিট হতে আর একটা ক্লাস আমাদের লাগবে। আজকের ক্লাস এবং পরের ক্লাসের মধ্যে পুরোটা কভার হয়ে যাবে আমাদের। তো চলো শুরু করা যাক। ডাইপোল মোমেন্ট আমি আগের দিন বলেছিলাম তোমাদের, এই ধরনের যে কোনো মলিকুল থাকবে তাদের যে কোনো একটা বন্ডের মোমেন্ট বা বন্ডের ইলেকট্রনের যে চলে যাওয়ার প্রবণতা, যেটা মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে, সেটাকে আমরা ভেক্টর সাইন দিয়ে ডিনোট করি, যেটাকে আমরা বন্ড মোমেন্ট বলে থাকি। তো ওভারঅল বন্ড মোমেন্ট একটা মলিকুলের যতগুলো বন্ড আছে তার মোমেন্টগুলোকে যোগ করে যেটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের ডাইপোল মোমেন্টের সামেটিভ একটা বিষয়। আর ডাইপোল মোমেন্টকে মিউ দিয়ে ডিনোট করা হয়, ভেক্টর কোয়ান্টিটি, তাই এখানে অ্যারো সাইন দেওয়া হয়েছে কিউ ইন্টু ডি। কিউ চার্জ, চার্জের ভ্যালু আমরা বলেছিলাম সবসময় নন এসআই ইউনিট বা সিজিএস ইউনিটে নিতে। ডি বলে দেওয়া থাকবে যেটা বন্ড লেন্থ। ভ্যালুর ক্ষেত্রে আমরা বলেছিলাম দেখো এক্স ইন্টু 10⁻−18 ইএসইউ সেন্টিমিটার যদি কোথাও আসে, তো এই -18 ইএসইউ সেন্টিমিটার মানে হচ্ছে 1 ডি বাই, এই ডি বাই হচ্ছে ডাইপোল মোমেন্টের ইউনিট। আর মিউ এর ভ্যালু পজিটিভ হলে সেটা পোলার, আর 0 হলে সেটা নন পোলার, এটাও বলা ছিল। আর এর ক্ষেত্রে যদি দুখানা বা তিনখানা যে যতগুলো সাবস্টিটুয়েন্টই দেওয়া থাকুক না কেন, প্রত্যেকটা সাবস্টিটুয়েন্ট যদি আলাদা হয় তাহলে বন্ডের মোমেন্টগুলো আলাদা আলাদা হবে। সেই কোথাও একটু বেশি হবে, কোথাও একটু কম হবে, সেই ভ্যালুও বলা থাকবে। তো প্রথমটা দিয়ে মিউ 1 আর একটা মিউ 2 দুটো ধরে আমরা এগোচ্ছি, তাহলে মিউ নেট এই ফর্মুলায় হবে √μ1² প্লাস μ2² প্লাস 2μ1 μ2 cos থিটা। থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, দেখো এখানে দেখতেই পাচ্ছ অ্যাঙ্গেলটা বলে দেওয়া রয়েছে। তো এই পর্যন্ত ছিল আমাদের লাস্ট দিনের টপিক। আজকে আমরা এরপর থেকে আলোচনা করব। দেখো ডাইপোল মোমেন্টের কিছু এক্সাম্পল দেখবো। প্রথমে আমরা কিছু অর্গানিক কম্পাউন্ডের ডাইপোল মোমেন্ট বের করার চেষ্টা করব, কারণ এগুলো থেকে প্রশ্ন বেশি কিন্তু পরীক্ষাতে আসে। আমরা তিনটে কম্পাউন্ড নিয়ে কাজ করব। দেখো প্রথমেই ওকে, এটার নাম হচ্ছে আমাদের অর্থ ডাইক্লোরো বেঞ্জিন। এটা হচ্ছে আমাদের মেটা ডাইক্লোরো বেঞ্জিন। আর এটা হচ্ছে আমাদের প্যারা ডাইক্লোরো বেঞ্জিন। এই তিনটের মধ্যে আমরা ডাইপোল মোমেন্ট কম্পারিজন করব, কোনটায় বেশি কোনটায় কম। দেখো কার্বন আর ক্লোরিন এই দুটোর মধ্যে আমরা বন্ড মোমেন্টের কথা ভাবি, আমরা জানি কার্বনের থেকে ক্লোরিনে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সুতরাং বন্ডের মোমেন্ট সবসময় ক্লোরিনের দিক বরাবরই হবে, প্রত্যেক কটাতেই তাই হবে। সুতরাং বন্ডের মোমেন্ট গুলো প্রথমে আমরা দেখিয়ে দিচ্ছি। এই এবার আমাদেরকে দেখতে হবে যে দুটো বন্ড মোমেন্ট আমরা করলাম, সেই দুটো বন্ড মোমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত। দেখো অর্থতে সবসময় অ্যাঙ্গেল 60 ডিগ্রি আছে, কারণ যদি তুমি এই লাইনগুলোকে একটু পেছন দিকে টেনে দাও তাহলে এখানে দেখতে পাবে এই অ্যাঙ্গেলটা আসবে আমাদের 60 ডিগ্রি। পাশাপাশি এই অ্যাঙ্গেলটা, এটা আমাদের মেটায় আছে, এই অ্যাঙ্গেলটা আসবে আমাদের 120 ডিগ্রি, 120 ডিগ্রি। আর এখানকার যে অ্যাঙ্গেল সেটা আসবে আমাদের 180 ডিগ্রি, কিন্তু একেবারে উপর নেই, সুতরাং এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল আসবে। তাহলে প্রতিটার ক্ষেত্রে আমরা থিটা পেয়ে গেছি। এবার কোশ্চেন যখন তোমাকে দেবে তখন এই কার্বন আর ক্লোরিনের যে বন্ড মোমেন্ট সেটা তোমাকে বলে দেবে। আমি এখানে ধরে নিচ্ছি বন্ড মোমেন্ট হচ্ছে এখানে এক্স ডি বাই, কার্বন আর ক্লোরিনের বন্ড মোমেন্ট আমি ধরে নিলাম, এখানে দেখো লিখে দিলাম এক্স ডি বাই। তবে এক্স ডি বাই ধরে আমি করব কি করে, দেখো আচ্ছা আমি এই সাইডে লিখে দিলাম। দেখো কার্বন ক্লোরিনের বন্ড মোমেন্ট হচ্ছে আমাদের এক্স ডি বাই। তবে এইটা ধরে এবার আমাদেরকে বন্ড মোমেন্ট গুলো বের করতে হবে। প্রথমে আমি ফর্মুলা দিয়ে বের করা শেখাচ্ছি, তারপর আমি শেখাবো যে ডাইরেক্টলি কি করে একটা মলিকুল দেখে আমরা করতে পারি। দেখো তাহলে মিউ নেট
নেট যে ডাইপোল মোমেন্ট হবে দ্যাট উইল বি ইকুয়ালস টু, দেখো কার্বন ক্লোরিন এখানে দুটো যেহেতু সাবস্টিটুয়েন্ট সেম, সুতরাং মিউ 1 আর মিউ 2 আলাদা হবে না, একই হবে। তাহলে এখানে আমরা বলতে পারি ইট উইল বি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু কস 60 ডিগ্রি। এটা আমরা পাচ্ছি। এখান থেকে যদি ভ্যালু বের করি আমরা, তাহলে আসবে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মিনস 2x স্কোয়ার প্লাস দেখো 2x স্কোয়ার কস 60 ডিগ্রি, এটা আসছে 2x স্কোয়ার ইন্টু কস 60 ডিগ্রি, তার ভ্যালু হচ্ছে আমাদের 1/2, তো 2 কেটে গেল, তার মানে √3x স্কোয়ার, দ্যাট মিনস এক্স √3, √3 এর ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি যদি আমরা বসাই তাহলে 1.732 ইন্টু এক্স, এত ডিভাই হচ্ছে আমার এটার ডাইপোল মোমেন্ট। এক্স এর ভ্যালু যা বলা থাকবে তার রেসপেক্টে হবে। এটার ক্ষেত্রে যদি আমরা মিউ নেট বের করি তাহলে দেখো এটা হবে বন্ড মোমেন্ট তো সেম, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু কস 120 ডিগ্রি। আমরা জানি কস 120 ডিগ্রি ভ্যালু হচ্ছে -1/2, তাহলে এটা হবে 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ইন্টু মাইনাস অফ হাফ, 2 কেটে গেল, তার মানে শুধুমাত্র রুট অফ এক্স স্কোয়ার পড়ে থাকলো, দ্যাট মিনস ইট উইল বি এক্স ডিভাই, মানে এটার ভ্যালু আসলো আমাদের এক্স ডিভাই। এইটার ক্ষেত্রে যদি ভ্যালু বের করি আমরা, দেন মিউ নেট ইকুয়ালস টু রুট এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 এক্স ইন্টু কস, এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে আমাদের কত, -1 কস 180 ডিগ্রি ভ্যালু, তাহলে এটা দাঁড়াবে আমাদের 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, -1 গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল আমাদের 0 ডিভাই। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি দেখো যে সব থেকে বেশি ডাইপোল মোমেন্ট আসছে কিন্তু অর্থোডাইক্লোরোবেঞ্জিন, কারণটা 1.732 গুণ হচ্ছে বা √3 তার সঙ্গে গুণ হচ্ছে, তাহলে এর পোলারিটি সবচেয়ে বেশি, তার মানে এই মলিকুলটা হবে হাইলি পোলার। তারপর আসবে কোনটা, মেটাডাইক্লোরোবেঞ্জিন, তাহলে এটা হবে আমাদের পোলার মলিকুল, বাট এই মলিকুলটা আমাদের হবে নন পোলার, কারণ এটার ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের ভ্যালুটা একেবারেই 0 হয়ে যাচ্ছে, সুতরাং এইটা হয়ে যাবে আমাদের নন পোলার। তো এই হলো আমাদের পোলারিটির কনসেপ্ট। এরপরেও যে জায়গাটা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে দেখো এখান থেকে একটা কনক্লুশন আমরা টানতে পারি। কি কনক্লুশন? কনক্লুশনটা হচ্ছে দেখো যত থিটার ভ্যালু কম তত পোলারিটি বাড়ছে, তাহলে আমি এখানে বলতে পারবো when two substituents are same তখন মিউ নেট এর ভ্যালুটা ইনভার্সলি প্রপোর্শনাল টু থিটা, মানে থিটা যত কম হবে দেখো মিউ নেটের ভ্যালু তত বাড়বে, ইনভার্সলি প্রপোর্শনাল টু থিটা। এখান থেকে কিন্তু এই কনক্লুশনটা আমরা টানতে পারি। পাশাপাশি দেখো মলিকুলগুলোকে দেখে আমরা কি করে বুঝতে পারবো, দেখো মলিকুলগুলোকে দেখে বোঝার উপায় হচ্ছে আমরা ভেক্টর কোয়ান্টিটি অলরেডি পড়েছি, ক্লাস 11 ফিজিক্সে পড়েছি, বা তোমরা যারা আইআইটি জেই বা যারা নিট বা ডাব্লিউবিজেই দিচ্ছ তারাও পড়েছো বিভিন্ন জায়গায়। দেখো একটা দুটো ভেক্টর কোয়ান্টিটি এই বরাবর যদি ওরিয়েন্টেড থাকে তাহলে তাদের লব্ধি ভেক্টর বা রেজাল্ট্যান্ট ভেক্টর কোন বরাবর হবে, মিডল বরাবর যাবে, তখন সেটা কি বলবো আমরা, পজিটিভ বলবো লব্ধি ভেক্টরটাকে, বা রেজাল্ট্যান্ট ভেক্টরটাকে পজিটিভ বলবো। তো ভেক্টর যদি পজিটিভ হয় ওভারঅল রেজাল্ট্যান্ট ভেক্টর, তাহলে কি বলতে পারবো আমরা, এটা ডাইপোল মোমেন্ট পজিটিভ। এই দুটো, তার মানে এদেরও দেখো রেজাল্ট্যান্ট ভেক্টর কি হবে, পজিটিভ হবে। কিন্তু এই দুটো যদি আমরা ভেক্টর কোয়ান্টিটিকে অ্যাড করতে যাই দেখো এটা কিন্তু সাবট্রাকশন হয়ে যাবে, কারণ অপোজিটে দুটো রয়েছে ইকুয়াল ডিরেকশনে, সুতরাং এটার ক্ষেত্রে 0 হয়ে যাবে আমাদের ভেক্টর কোয়ান্টিটিটা ওভারঅল। ভালো করে এই জায়গাটা পুরোটা নোট করে নেবে তোমরা, ভিডিওটাকে পজ করো, পজ করেই পুরো অংশটাকে তোমরা নোট করে নাও। আমি চলো নেক্সট এক্সাম্পলের দিকে চলে আসি। নেক্সট আর একটা এক্সাম্পল যদি আমরা দেখি, সেম টাইপেরই যদি দেখতে চাই, আচ্ছা সেম টাইপ নয়, এবার একটু অন্যরকম ধরনের দেখি, দুটো সাবস্টিটিউয়েন্ট যখন আলাদা হবে তখন কি হবে। দেখো যখন দুটো সাবস্টিটিউয়েন্ট আমাদের আলাদা দেওয়া থাকবে, ধরো এখানে ক্লোরিন দেওয়া আছে আর আমরা দিলাম
NO2। ঠিক আছে, এটা হচ্ছে অর্থোক্লোরো নাইট্রোবেনজিন। এটা হচ্ছে মেটাক্লোরো নাইট্রোবেনজিন। এটা হচ্ছে প্যারাক্লোরো নাইট্রোবেনজিন। ভালো করে দেখো, এখানে আমরা কোনো রকম ফর্মুলা ইউজ করব না, এখানে ডাইরেক্ট আমরা বের করার চেষ্টা করব। দেখো, কার্বন থেকে ক্লোরিনের দিকে বন্ড মোমেন্ট, কার্বন থেকে নাইট্রোজেনের দিকে বন্ড মোমেন্ট, কারণ NO2 গ্রুপ হচ্ছে আমাদের ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। সিমিলারলি এখানেও তাই, এইখানেও দেখো সেম। প্রথমটার ক্ষেত্রে দেখো, যেহেতু সেম দিকে বন্ড মোমেন্ট আছে, সুতরাং এদের যে রেজাল্টেন্ট ভেক্টর দ্যাট উইল বি পজিটিভ, সো মিউ নেট will be positive, so it will be polar and more polar, কারণ এটা আমরা এর আগেও দেখলাম যে 60 ডিগ্রি যত অ্যাঙ্গেল হবে তত পোলারিটি বাড়বে। যদিও এখানে দুটো সাবস্টিটিউয়েন্ট আলাদা, কিন্তু দুটোর ক্যারেক্টার একই রকম, দুজনেই কি করছে, ইলেকট্রন ডেনসিটি টানছে নিজের দিকে। এর ক্ষেত্রে কি হবে দেখো, মিউ নেট, এরও দেখো লব্ধি ভেক্টর রেজাল্টেন্ট ভেক্টর দেখো পজিটিভ ডাইরেকশনে যাচ্ছে, সুতরাং দিস উইল অলসো বি পজিটিভ and this molecule will also be polar। এই মলিকুলটা দেখে মনে হচ্ছে তোমার নন পোলার, কারণ কার্বন ক্লোরিন বন্ড মোমেন্ট উপরের দিকে যাচ্ছে, কার্বন NO2 বন্ড মোমেন্ট কি হচ্ছে, নিচের দিকে আসছে। তার মানে ওভারঅল নন পোলারিটির দিকেই কিন্তু দিচ্ছে বা ইঙ্গিত করছে। কিন্তু আমরা জানি ক্লোরিনের দেখো -I এফেক্ট যেমন রয়েছে, তেমনই কিন্তু +R এফেক্টও রয়েছে, যদিও সেটা নগণ্য, কিন্তু তাও ক্লোরিনের ক্ষেত্রে আছে। সুতরাং এর ক্ষেত্রে একটা টেন্ডেন্সি এমনও আছে যে ইলেকট্রন ডেনসিটিও কিন্তু ঠেলতে পারবে এদিকে, ডে রেজোনেন্স করতে পারবে, যেটাকে ক্রস রেজোনেন্স বলছি, NO2 সঙ্গে করতে পারবে। তার জন্য কি হবে, ওপর নিচ দুরকম বন্ড মোমেন্ট দেখানোর জন্য কার্বন ক্লোরিন এরা কি করবে, একে অপরের মোমেন্টকে ক্যান্সেল করবে, আর এই মোমেন্টটাকে কি হবে, নিচের দিকে ঠেলবে। এবার ওভারঅল ভ্যালুটা আমরা জানি সবকিছু মডিউলাসে নিতে হবে, পজিটিভ ওয়েতে নিতে হবে। সুতরাং তখন ওভারঅল ভ্যালুটাকে আমরা কিন্তু জিরো বলতে পারবো না, তখন মিউ নেট আমাদের কাছে কি হয়ে যাবে, অ্যাপ্রক্সিমেটলি জিরো বলবো আমরা, অ্যাপ্রক্সিমেটলি জিরো বাট নট জিরো। মানে আচ্ছা সরি, অ্যাপ্রক্সিমেটলিও বলবো না, ছাড়ো, নট ইকুয়াল টু জিরো লিখে দিই, বাট আমরা বলতে পারি টেন্ডস টু জিরো। অর্থাৎ এই মলিকুলটা পোলার হবে, কিন্তু খুব স্লাইটলি পোলার হবে। এই মলিকুলটা পোলার হবে কিন্তু স্লাইটলি পোলার হবে, মানে পুরোপুরি নন পোলারও নয়, আবার পুরোপুরি পোলারও নয়, আবার মিডিলের দিকে ঝুলে থাকার মতো একটা অবস্থা হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, পরীক্ষার জন্য দেখে যেতে পারো। চলো নেক্সট আর একটা এক্সাম্পলের দিকে আসি। এবার যেটা করতে চলেছি, আমরা দুটো সাবস্টিটিউয়েন্টের ক্যারেক্টার বিভিন্ন রকম দেবো, ধরো একটা ব্রোমিন দিলাম আর একটা দিলাম আমরা NH2, ঠিক আছে? তখন আমরা কিভাবে নোটেশনটা দেখব, আমি নামগুলো আর লিখছি না, বলে দিচ্ছি মুখে। এটা হচ্ছে অর্থোব্রোমাইনিলিন, মেটাব্রোমাইনিলিন, প্যারাব্রোমাইনিলিন। দেখো এখানে যদি আমরা বন্ড মোমেন্ট গুলোর দিকে লক্ষ্য করি, প্রত্যেকটা দেখো কার্বন থেকে ব্রোমিনের দিকে বন্ড মোমেন্ট কিন্তু মুভ করবে, কারণ ব্রোমিনে ইলেকট্রন নেগেটিভিটি কার্বনের থেকে অল্প হলেও বেশি। কিন্তু NH2 তে গল্পটা সেরকম না, NH2 গ্রুপ হচ্ছে ইলেকট্রন রিলিজিং গ্রুপ, সুতরাং বন্ড মোমেন্ট যাবে কোন দিকে, ভেতরের দিকে। প্রত্যেকটাতে বন্ড মোমেন্ট যাবে কোথায়, ভেতরের দিকে। এবার ভালো করে দেখো,
এবার এখানে অ্যাঙ্গেলের একটা গল্প রয়েছে, এক্ষেত্রে আমি অ্যাঙ্গেলটাকে বিচার করবো কি করে। সবসময় দেখবে একটা যে কোনো বন্ড মোমেন্টকে তুমি ফিক্স ধরে নাও, ধরো উইথড্রয়িং গ্রুপের বন্ড মোমেন্ট, সেটাকে তুমি ফিক্স ধরলে, কার্বন ব্রোমিনের প্রত্যেকটা বন্ড মোমেন্ট ফিক্স ধরলে, আরেকটাকে তুমি এবার অপোজিট দিক দিয়ে বাড়াতে থাকো, এইভাবে বাড়াও, ঠিক আছে। এটাকে কি করবে, এইভাবে বাড়িয়ে দাও, এটাকে কি করবে, ওপরের দিক বরাবর বাড়াতে থাকো। দেখো যখন আমি বাড়িয়ে দিচ্ছি তখনই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে সেই অ্যাঙ্গেলটার দিকে এবার আমরা তাকাবো। দেখো এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হলো, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, দেখো এই পজিশনটা, আচ্ছা আমি এখানে ঠিক আছে, এই পজিশন, এটা যাবে কোন দিক দিয়ে, দেখো বন্ড মোমেন্টটা বেরোবে কোন দিক দিয়ে, পুরো মেটা পজিশন দিয়ে বেরিয়ে যাচ্ছে, মেটা পজিশন দিয়ে যখন বেরোবে তখন এখানে অ্যাঙ্গেল কত দাঁড়াবে, 120 ডিগ্রি। এইটা যাবে কোন দিক দিয়ে, দেখো মেটা থেকে অর্থ পজিশন হয়ে বেরোবে, একেবারে অ্যাঙ্গেল বরাবর ভালো করে দেখো, তাহলে এখানে অ্যাঙ্গেল কত হবে আমার, 60 ডিগ্রি, দেখো অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে। এইখানে অ্যাঙ্গেল কিন্তু আমার 180 ডিগ্রি রয়েছে, কিন্তু এরা সেম সাইডে রয়েছে, সোজা দিক বরাবর রয়েছে, তাহলে এই দুটো কি হবে, অ্যাডিশন হয়ে যাবে, অর্থাৎ কার্বন ব্রোমিন এর যে বন্ড মোমেন্ট হবে প্লাস কার্বন NH2 এর বন্ড মোমেন্ট আমরা এখানে অ্যাডিশন করব, অ্যাডিশন করলে এর ওভারঅল যে মিউ নেট আসবে সেটা কিন্তু ওইগুলোর থেকে অনেক বেশি পরিমাণে চলে আসবে, অর্থাৎ পজিটিভ হবে, অর্থাৎ এই প্যারামলিকুলটা কিন্তু তখন আমাদের পোলার হয়ে যাবে, অর্থাৎ অপোজিট দিকে বাড়ানোর যে প্রবণতা সেটাকে আমাদেরকে বুঝতে হবে। এই দুটোর ক্ষেত্রে যদি কম্পেয়ার করি, দেখো এর 60 ডিগ্রি অ্যাঙ্গেল আর এর 120 ডিগ্রি, অবভিয়াসলি এর ক্ষেত্রে যদি ধরো মিউনেট আমি ধরি এক্স ডি বাই, আচ্ছা এক্স নয়, এটা ওয়াই ডি বাই ধরে নাও, এটার ক্ষেত্রে যদি মিউনেট আমরা ধরি এক্স ডি বাই, আর এটার ক্ষেত্রে যদি আমরা মিউনেট ধরে নিই জেড ডি বাই, তাহলে যদি আমাদেরকে কম্পেয়ার করতে বলে তাহলে অবভিয়াসলি জেড ডি বাই সবচেয়ে বেশি হবে, জেড ডি বাই সবচেয়ে বেশি হবে। তারপর কি আসবে, তারপর অবশ্যই 60 ডিগ্রি অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের গল্প তখন আবার আসবে, অ্যাঙ্গেলের গল্প যখনই এলো তখন এখানে আমরা বলতে পারবো দিস উইল বি ওয়াই ডি বাই, তারপর আমাদের হবে এক্স ডি বাই, জেড ওয়াই এক্স, এটা হবে আমাদের তখন এবার অ্যাঙ্গেলের গল্প। দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে, তো ভালো করে জায়গাটা কিন্তু তোমরা নোট ডাউন করে রাখো খাতার মধ্যে। আচ্ছা এটা হয়ে যাওয়ার পর এবার আমরা যেটা করব সেটা হচ্ছে তিনখানা সাবস্টিটিউয়েন্ট দিয়ে আমরা ফর্মেশন করার চেষ্টা করব কিছু। দেখো তিনটে সাবস্টিটিউয়েন্ট যে সমস্ত কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে আমরা দেখবো যে ডাইপোল মোমেন্ট কিরকম হতে পারে। দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট টপিক, দেখো ভালো করে বুঝবে জায়গাগুলো, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তোমাদের। সেম সাবস্টিটিউয়েন্ট নিয়ে আমরা কাজ করব কারণ আমাদের সিলেবাসে এরকমই রয়েছে। এই এই তিনটে, ঠিক আছে, এই তিনটে নিয়ে আমরা কাজ করতে চলেছি, দেখো ভালো করে। ওকে, হ্যাঁ ওকে ওকে, চলো এই তিনটে মলিকুল নিয়ে আমরা তিনটে মলিকুলের মধ্যে ডাইপোল মোমেন্টের কম্পারিজন করব। আমাকে বলে দেওয়া আছে এখানে মিউ নেটের ভ্যালু প্রত্যেক কটার ক্ষেত্রে আমার বলে দেওয়া রয়েছে, ধরে নাও এটা এক্স বলা রয়েছে, এটা বলা রয়েছে ওয়াই, আর এটা রয়েছে জেড। ইউনিট হচ্ছে আমার ডিবাই, সাইডে লিখে দিচ্ছি ইউনিটটা ডিবাই, প্রত্যেক কটা ইউনিট। আমাকে বলছে তিনটের মধ্যে অ্যারেঞ্জ করতে হবে কোনটার বেশি কোনটার কম। দেখো আমি ফার্স্টেই বন্ডের মোমেন্ট গুলোর দিকে তাকাবো, শুরুতেই আমার যেটা কাজ সেটাই আমি করবো। দেখো বন্ডের মোমেন্ট গুলোর দিকে তাকাবো, এই এই এবং এটা হচ্ছে কার্বন থেকে ক্লোরিনের দিকে। সিমিলার এটাও তাই, প্রত্যেক কটাতেই দেখো কার্বন টু ক্লোরিন আমাদের বন্ড মোমেন্ট কিন্তু কাজ করবে। মলিকুল দেখে আমরা বলে দিতে পারবো যে তার ডাইপোল মোমেন্ট কোনটার বেশি কোনটার কম, এক্সাক্ট ভ্যালু তো আমরা বলতে পারবো না, সুতরাং মোমেন্ট কোনটার বেশি কম বলতে পারবো। দেখো প্রথমে আমরা মিডলেটটার দিকে তাকাই, ভালো করে লক্ষ্য করো, এই দুটো নিচের দুটোর দিকে তাকাও, সুবিধের জন্য বোঝার সুবিধের জন্য নিচের দুটোর দিকে তাকাও। দেখো এই দুটোর যে রেজাল্ট্যান্ট মোমেন্ট সেটা দেখো ঠিক মিডিল বরাবর
নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ প্যারা পজিশন দিয়ে বেরোবে। দুটো এই দুটোর মানে এটার রেসপেক্টে প্যারা বা এগুলোর রেসপেক্টে অর্থ হবে, তো সেই পজিশন দিয়ে বেরোবে। তো এই যে বন্ড মোমেন্টটা ক্যান্সেল আউট করে দেবে কাকে? ওপরে বন্ড মোমেন্টটাকে। তাহলে এর ক্ষেত্রে মিউ এর ভ্যালু কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। 10 to 0 বা 0ই হয়ে যাবে এর ক্ষেত্রে। জেড এর দিকে তাকাও, উপর নিচে যে ভ্যালু দুটো আছে দেখো একে অপরকে ক্যান্সেল করে দেবে। তাহলে পড়ে থাকবে কোনটা? শুধুমাত্র এই ভ্যালুটা। এই ভ্যালুটা যদি পড়ে থাকে তাহলে এখানে মিউ গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে ভাবো, এটার ক্ষেত্রে দেখো কোনো ভ্যালু কাউকে ক্যান্সেল করতে পারবে না। কেন পারবে না? এই দুটো রেজাল্টেন্ট মিডিল দিয়ে বেরোবে, এটার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। আবার এই দুটো রেজাল্টেন্ট মিডিল দিয়ে বেরোবে, কোনো সম্পর্ক নেই। আবার পাশাপাশি এই দুটো রেজাল্টেন্ট কোন দিক দিয়ে যাবে? এদিক দিয়ে যাবে। অর্থাৎ ওভারঅল কি হবে এখানে? ওভারঅল অ্যাডিশন হয়ে যাবে। আর ওভারঅল অ্যাডিশন হওয়ার জন্য মিউ এর ভ্যালু গ্রেটার দেন 0, 0 থেকে অনেক বেশি হবে। তার জন্য আমরা যদি অর্ডার বলতে চাই তাহলে এখান থেকে ডাইরেক্টলি আমরা বলতে পারবো অবশ্যই এক্স ডিভাই সবচেয়ে বড় হবে, এক্স ভ্যালুটা সবচেয়ে বড় হবে, তারপর হবে আমাদের জেড ডিভাই, দেন হবে আমাদের ওয়াই ডিভাই। যদিও ওয়াই ডিভাইটা আমাদের মানে কাউন্টিং এর মধ্যেই আসবে না, কারণ এটা তো নন পোলার একেবারেই। তাহলে যদি আমাদের অর্ডার পরীক্ষাতে জিজ্ঞাসা করে দেন এটা। ওকে, এই হচ্ছে আমাদের ডাইপোল মোমেন্টের গল্প। এইভাবে ডাইপোল মোমেন্ট কিন্তু আমরা ডাইরেক্টলি দেখে কিন্তু করতে পারবো পরীক্ষাতে। চলো নেক্সট। আরো আচ্ছা, হ্যাঁ একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল এবার নেক্সট স্লাইডে আমি করাই। সেটা হচ্ছে তোমরা জানো কিছু কিছু কম্পাউন্ডের আমরা ওপেন বুক স্ট্রাকচার করে থাকি। আমি এখানে হেডিংটাই দিচ্ছি ওপেন বুক বলে। ওপেন বুক, ঠিক আছে, আমি হেডিংটা দিলাম ওপেন বুক বলে। দেখো কেন ওপেন বুক হেডিং দিলাম? কিছু কিছু মলিকুল থাকে যাদের ওপেন বুক স্ট্রাকচার দেখা যায়। যেমন তার মধ্যে সব থেকে ভালো বা প্রচলিত মলিকুল যেটা, সেটা হচ্ছে H2O2। এই H2O2 স্ট্রাকচার আমরা জানি ওপেন বুকের মতো। সিমিলার আর একটা মলিকুল রয়েছে যেটাকে আমরা বলে থাকি F2O2। ইন জেনারেল যদি আমরা এই মলিকুল দুটোর দিকে তাকাই তাহলে তাদের ডাইপোল মোমেন্ট পজিটিভ না জিরো হবে সেটাই আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। দুটোর মধ্যে কম্পারিজন করতে দেবে না। কম্পারিজনের গল্পটা আমি বুঝিয়ে দিচ্ছি, বাট পরীক্ষাতে আসে না, ওই জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্স নেই, বাট আমরা করে রাখবো এক্সামের জন্য। দেখো দুটোর ক্ষেত্রে যদি আমরা ইন জেনারেল চোখে দেখে আমাদের যেটা মনে হচ্ছে সেটা যদি আমরা ধরি, হাইড্রোজেন থেকে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সিমিলারলি বন্ড মোমেন্ট এদিকে যাবে, তো মিউ যেটা এক্সপেক্টেড হবে, এক্সপেক্টেড যেটা মোমেন্ট হবে দ্যাট উইল বি 0, কারণ অপোজিটে ক্যান্সেল করে দেবে। সিমিলার এইখানেও তাই হওয়ার কথা, যে মিউ এক্সপেক্টেড ফ্লোরিনের দিকে যাবে, তো মিউ এক্সপেক্টেড ইকুয়ালস টু 0, এটা হওয়ার কথা। বাট এক্সপেরিমেন্টাল যে মিউ, এটা দেখা যায় গ্রেটার দেন 0, এটার ক্ষেত্রেও মিউ এক্সপেরিমেন্টাল গ্রেটার দেন 0। কেন হয় এটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। দেখো এটার ক্ষেত্রে নির্দিষ্ট রিজন রয়েছে। আমরা জানি অক্সিজেনের কাছে লোন পেয়ার অফ ইলেকট্রনস রয়েছে, তাই তো? অক্সিজেনের কাছে যদি লোন পেয়ার অফ ইলেকট্রনস থাকে সে থাকবে কিভাবে সিস্টেমের মধ্যে? এইভাবে রয়েছে। তো যেটা নিয়ে আলোচনা করছিলাম, দেখো O2H2 আর O2F2, দেখো এখানে আমরা লোন পেয়ার অফ ইলেকট্রনস গুলোকে দেখালাম। এবার লোন পেয়ার অফ ইলেকট্রনস গুলোর দিকে যদি ভালো করে লক্ষ্য করো, লোন পেয়ার সবসময় বেশি বড় পজিশন জুড়ে থাকতে পছন্দ করে, এবং এরা যখন ছড়িয়ে ছিটিয়ে থাকবে তখন একে অপরের মধ্যে রিপালশন ক্রিয়েট করবে। যেমন এখানটাই করছে, দেখো দুটো লোভ, এদের মধ্যে একটা রিপালশন ক্রিয়েট হচ্ছে, এদের মধ্যে একটা রিপালশন ক্রিয়েট হচ্ছে। যখনই রিপালশন ক্রিয়েট হবে বন্ড গুলো কি হবে? ঘুরে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এই বন্ডটা এদিকে আসার চেষ্টা করবে, এই বন্ডটা এদিকে আসার চেষ্টা করবে। তার মানে যখনই
লোন পেয়ার রিপালশনের জন্য বন্ডগুলো এখন ছিটকে যাচ্ছে, তখন তাদের মধ্যে এই যে প্ল্যানারিটি ব্যাপারটা ছিল সেটা কি হয়ে যাবে, লস হয়ে যাবে। প্ল্যানারিটি যখনই লস হবে, তাহলে আমি লিখবো এখানে কি, ডিউ টু লোন পেয়ার রিপালশন planarity loss is observed। প্ল্যানারিটি লস যখনই অবজার্ভ হবে তখনই তো আর কি হবে, ওয়েজ বন্ডের মোমেন্ট, ওই দিকের ওয়েজ বন্ডের মোমেন্ট ক্যান্সেল করতে পারবে না। এ নিচের দিকে চলে এলো, ওপরের দিকে ভাবে বেঁকে গেল, তাহলে তো আর বন্ড মোমেন্ট ক্যান্সেলেশন হবে না। ক্যান্সেলেশন যখন হবে না তখনই আমরা দেখতে পাবো কি, মিউ এক্সপেরিমেন্টাল উইল বি গ্রেটার দ্যান 0। সিমিলারলি এইখানেও তাই, লোন পেয়ার রিপালশনের জন্যই কিন্তু ঘটনাটা ঘটবে। এখানে আরো রিপালশন ক্রিয়েট করবে, কেন, কারণ ফ্লুরিনের ক্ষেত্রেও লোন পেয়ার ইলেকট্রনস রয়েছে, ওখানে তো হাইড্রোজেনের ক্ষেত্রে লোন পেয়ার ছিল না, বাট এখানেও কিন্তু আমাদের ফ্লুরিনের ক্ষেত্রেও লোন পেয়ার ইলেকট্রনস রয়েছে, ফলে এখানে কিন্তু রিপালশনের পরিমাণ আরো বেশি হবে, যার জন্য এর মিউ এক্সপেরিমেন্টাল কি হিসেবে গ্রেটার দ্যান 0। এবার দুটোর মধ্যে যদি কম্পারিজন করি তাহলে O2F2 বেশি হবে, কারণ এখানে লোন পেয়ার রিপালশনের পরিমাণটা অনেক বেশি। সুতরাং যদি আমরা দুটো ডাইপোল মোমেন্ট বলি তাহলে O2F2 will be greater than O2H2। তো দিস ইজ ওপেন বুক স্ট্রাকচার, ভেরি মাচ ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভালো করে দেখে রাখতে হবে তোমাদের। তো এত কিছু করার পর এবার আমরা আসবো মলিকুলার অরবিটাল থিওরিতে। মলিকুলার অরবিটাল থিওরি ডিটেলিং এ আমি আজকে যাব না, এমওটিটা আমি শুরু করব নেক্সট দিন, বাট মলিকুলার অরবিটাল থিওরির যেটা কোর কনসেপ্ট, যেখান থেকে শুরু হচ্ছে এমওটি, সেই জায়গাটা সম্পর্কে আজকে আমি একটু ধারণা তোমাদেরকে দেব, যেটা তোমরা অলরেডি ক্লাস 11-এ পড়ে ফেলেছো। 11-এ তোমাদের ছিল, দেখবে, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস, LCAO, সেই জিনিসটা পড়বো। আচ্ছা, আমরা হাইব্রিডাইজেশনে প্রথম কি পড়েছি সেই জায়গাগুলো একটু আবার রিকল করি আগে। দেখো, হাইব্রিডাইজেশন যখন আমরা পড়েছিলাম, হাইব্রিডাইজেশন, সেখানে আমরা পড়তাম কি, যে অ্যাটমিক অরবিটাল প্লাস অ্যাটমিক অরবিটাল এরা মিলে কি তৈরি করতো, হাইব্রিড অরবিটাল, তাই তো। অ্যাটমিক অরবিটাল মিলে হাইব্রিড অরবিটাল তৈরি করতো। মলিকুলার অরবিটাল থিওরির কনসেপ্ট আমাদের একটু বলছে যে দুটো অ্যাটমিক অরবিটাল, দুটো বা তিনটে যাই হোক না কেন, তারা মিলে মলিকুলার অরবিটাল তৈরি করবে। এবার এখানে বিষয়টা এরকম ছিল যে এক্স সংখ্যক যদি অ্যাটমিক অরবিটাল থাকতো প্লাস এক্স সংখ্যক যদি অ্যাটমিক অরবিটাল যোগ করতাম আমি, তাহলে আমি এক্স সংখ্যকই কি পেতাম, হাইব্রিড অরবিটাল পেতাম। বাট মলিকুলার অরবিটাল থিওরিটা একটু অন্যরকম, এক্স সংখ্যক অ্যাটমিক অরবিটাল প্লাস এক্স অ্যাটমিক অরবিটাল যখন আমি যোগ করব তখন আমি 2x মলিকুলার অরবিটাল পাবো, ডবল পাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মলিকুলার অরবিটাল থিওরি বেসিক। এবার এই বেসিকটা দাঁড়িয়ে আছে কিসের উপরে, বেসিকটা দাঁড়িয়ে আছে যে থিওরির উপরে, সেটাকে বলা হয় LCAO, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস। তো এটাকে বলছি আমরা লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস। তো অ্যাটমিক অরবিটাল গুলো লিনিয়ারলি কি করে কম্বাইন করে, এটা হচ্ছে আমাদের এখানকার মূল আলোচ্য বিষয়। এছাড়াও আমরা এই চ্যাপ্টারের মধ্যে বা মলিকুলার অরবিটাল থিওরির মধ্যে এগুলো আলোচনা করব। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বন্ড অর্ডার, শর্টে আমরা BO বলে লিখবো, বন্ড লেন্থ, যেটাকে শর্টে আমরা BL বলে লিখবো। এছাড়া আমরা মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম, MOD, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। MODটা আমরা করব কেবলমাত্র পরীক্ষার জন্য, যেটা দরকার আমাদের হোমোনিউক্লিয়ার ডায়াটমিক। আমরা হেটেরোনিউক্লিয়ারে যাব না, কারণ হেটেরোনিউক্লিয়ার আমাদের সিলেবাসে নেই, ওটা হায়ার সিলেবাসে আছে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করব না, এগুলো করবো। এবার মলিকুলার লিনিয়ার কম্বিনেশন অ্যাটমিক অরবিটালস মানে, ধরো যদি একটা অ্যাটমিক অরবিটাল, তাকে আমরা এইভাবে দেখাই, আমি এটা বোঝানোর সুবিধার্থে বলছি, আরো একটা অ্যাটমিক অরবিটাল, তাকে আমি এটা এইভাবে দেখাচ্ছি, তারা লিনিয়ারলি কম্বাইন করবে, মানে যে কোনো একটা অ্যাক্সিস বরাবর এসে তারা কম্বাইন করবে, প্লাস অ্যাডিশন হবে, এটাকে বলছি আমরা লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস। এবার এক এক রকম কম্বিনেশন আমরা দেখবো। দেখো, এখান থেকে আমরা সিগমা আর পাই বন্ডের ধারণা পাবো। নাম্বার 1 যেটা আমরা দেখবো, দুটো s অরবিটালকে মিক্স করলে কিরকম হয়। দুটো s অ্যাটমিক অরবিটাল, ধরো 1s দুখানায় রয়েছে আমাদের, সেই দুটো 1s কে মিক্স করলে আমরা কিরকম পাবো। 1s কে আমরা এইভাবে দেখিয়ে থাকি,
আচ্ছা, মিডিলে যে প্লাস মাইনাসের গল্পটা না, প্লাস মাইনাসটা কিন্তু ওয়েভ ফাংশন। দিস ইজ নট এ পজিটিভ সাইন উইথ নিউক্লিয়াস, মানে এটা শুধুমাত্র নিউক্লিয়াসকে বোঝাচ্ছে বা নিউক্লিয়াসকে বোঝাচ্ছে এমন বিষয়টা নয়। এটা হচ্ছে এই প্লাস মাইনাস এগুলোকে আমরা বলি ওয়েভ। ওয়েভ, কারণ আমরা জানি ইলেকট্রন কিন্তু একটা ওয়েভ, তো তাই ওয়েভের দু রকম দিক থাকতে পারে। একটা হতে পারে সে পজিটিভ সাইন বরাবর আছে ওপর বরাবর, আবার কখনো ওয়েভটা কি হতে পারে নিচ বরাবর যেতে পারে। ওয়েভটাকে আমরা কিভাবে ডিনোট করে থাকি, এইভাবে, এই, এটা হচ্ছে পজিটিভ ওয়েভ, এটা হচ্ছে নেগেটিভ ওয়েভ। সিমিলারলি এটা পজিটিভ, এটাকে আবার যদি এদিকে ঘোরাই দিলে দ্যাট উইল বি নেগেটিভ ওয়েভ। এভাবে কিন্তু চলতে থাকে। তো সেই ওয়েভ ফাংশনটাকেই বোঝানো হয় প্লাস মাইনাস সাইন দিয়ে। দুটোকে যখন আমরা যোগ করব তখন দেখতে কেমন হবে বিষয়টা, দেখতে এইরকম হয়ে যাবে, ডিমের মতো আকার হয়ে যাবে, দুদিকে দুটো পজিটিভ ওয়েভ। ওকে, তো এইটাকে আমরা বলছি এস এস মিক্সিং। এই মিক্সিং আমরা হাইব্রিডাইজেশনে পড়েছিলাম, এখানকার মিক্সিংটা একটু অন্যরকম লাগবে দেখতে, যাই হোক। তো এটা হচ্ছে এস এস মিক্সিং। এটা সবসময় কিন্তু সিগমা অরবিটাল ফর্ম করবে, সিগমা বন্ড ফর্মেশন করবে। সিগমা অরবিটাল বলছি কেন, সিগমা বন্ড ফর্ম করবে, এবং এখান থেকে দু রকম আমরা মলিকুলার অরবিটালের ধারণা পাবো, দু রকম। একটাকে বলবো আমরা সিগমা বন্ডিং, আর একটাকে আমরা বলবো সিগমা অ্যান্টি বন্ডিং। সিগমা বন্ডিংটাকে আমরা সিগমা 1s, সিগমা 2s, এরকম ভাবে সিগমা 3s এইভাবে আমরা লিখতে পারি। আর সিগমা অ্যান্টি বন্ডিংকে আমরা মাথায় স্টার দিয়ে লিখি, সিগমা স্টার 1s, সিগমা স্টার 2s, এইভাবে যে যে এস অরবিটালের জন্য হবে সিগমা স্টার 3s, এরকম ভাবে কিন্তু চলতে থাকবে। এটা হচ্ছে সিগমা মিক্সিং, দুটো এস অরবিটালের। দু নাম্বার আসবো একটা এস আর একটা পি অরবিটালের মিক্সিং। এরা কিরকম হবে, একটা এস অরবিটাল এবং একটা পি অরবিটাল, এটাকে বলা হচ্ছে আমাদের এসপি মিক্সিং। এটাকে বলা হয় এসপি মিক্সিং। খুব ইম্পর্টেন্ট, কিছু কিছু মলিকুলের জন্য হোমোনিউক্লিয়ার ডায়াটমিকেই দেখবো আমরা কিছু কিছু মলিকুলের জন্য এসপি মিক্সিং হয়। এস অরবিটাল আমরা জানি এই প্লাস, আর পি অরবিটালকে আমরা নোট করে থাকি এরকম ভাবে, এ প্লাস এ মাইনাস। সবসময় কি হবে, দুটো সাইন যেন সেম থাকে এটা আমাদেরকে দেখতে হবে। দুটো ওয়েভ, কনস্ট্রাকটিভ ওয়েভ আর ডিস্ট্রাকটিভ ওয়েভ, এগুলো সম্পর্কে তোমরা ফিজিক্সে পড়েছো। কনস্ট্রাকটিভ ওয়েভ কি, যাদের কি বলবো অ্যামপ্লিটিউড সেম, মানে সেম ডিরেকশনে আছে, অর্থাৎ যারা পজিটিভ দিকে রয়েছে তারা কনস্ট্রাকটিভ, বা দুটোই যদি নেগেটিভ দিকে থাকে তাহলে কনস্ট্রাকটিভ। কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ থাকলে সেটাকে কনস্ট্রাকটিভ বলবো না, সেটাকে ডিস্ট্রাকটিভ বলা হয়। এখানে সবসময় কনস্ট্রাকটিভ ওয়েতে বন্ডিং হবে, যে বন্ডিংটা দেখতে এরকম হবে। ধরো এই লোকটা তো সেম থেকে গেল নেগেটিভ, এই লোকটা হবে এইরকম দেখতে, তার পুরোটা হয়ে যাবে পজিটিভ, এইভাবে ভেঙে যাবে পুরো অংশটা। ওকে, হ্যাঁ ঠিক আছে, চলো এটাকে বলছি আমরা এসপি মিক্সিং। কিছু কিছু মলিকুলের ক্ষেত্রে হয়, সেগুলো আমরা যখন ডিটেলিং এ পড়বো এই চ্যাপ্টারটা তখন আমরা এই জায়গাটা আসবো। এটা হচ্ছে এসপি মিক্সিং। এবার হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিপি মিক্সিং। পিপি মিক্সিং খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন বেশি দেওয়ার প্রবণতা রয়েছে। পিপি, আচ্ছা পি প্লাস পি লিখে দিই, পি প্লাস পিপি মিক্সিং লিখছি না, পি প্লাস পি। চলো পি প্লাস পি। পি প্লাস পি বিষয়টা কিরকম দেখো, বিষয়টা সম্পর্কে একটু ছোট্ট ধারণা নিতে হবে আমাদের। এর দুরকম মিক্সিং হয়। এর মধ্যে এক নাম্বার হচ্ছে বন্ডিং, বা সিগমা বন্ডিং বলবো না, সিগমা সিগমা বন্ড ফর্মেশনের জন্য, সিগমা বন্ড ফর্মেশন। দেখো আমরা এখানে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, আমি এর আগে বলেছিলাম ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস সবসময় আমরা ধরে নেব জেড। ঠিক আছে, ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস যতক্ষণ না কোশ্চেনে এক্সামিনার সেট করে দিচ্ছে আমাদেরকে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস আলাদাভাবে, ততক্ষণ আমরা ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস ধরে নেব জেড। তো ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস যদি আমাদের জেড হয় তাহলে কিভাবে মিক্সিং হবে, ধরো এটা হচ্ছে আমাদের জেড অরবিটাল, ঠিক আছে, জেড অ্যাক্সিস, জেড অরবিটাল বলছি, জেড অ্যাক্সিস। সিমিলারলি এটাও হবে আমাদের কি জেড অ্যাক্সিস। তো দুটো জেড অ্যাক্সিস বরাবর আমরা দুটো অরবিটালকে মিক্স করব। এই হচ্ছে আমাদের পিজেড, এই হচ্ছে আমাদের পিজেড। দেখো পজিটিভ পজিটিভ মিক্সিং আমরা বলেছিলাম, সুতরাং পজিটিভ পজিটিভকে আমরা মিক্স করবো। এবার দেখাবো কি করে,
দেখো নেগেটিভ নেগেটিভ তো অপোজিট দূরে সরে যাবে, কারণ নেগেটিভ নেগেটিভ মিক্সিং হবে না। তাহলে এটাকে যদি আমরা একটা লাইন বরাবর দেখানোর চেষ্টা করি, তাহলে নেগেটিভ গুলো যেহেতু দূরে সরে যাচ্ছে, সুতরাং ওগুলোকে আমরা ছোট করে দেখাবো সিস্টেমের মধ্যে। এই ছোট অরবিটাল বলে এই হচ্ছে ছোট অরবিটাল গুলো আমরা দেখালাম। আর মিডলের যেটা আমাদের পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জটাকে আমরা দেখাবো কিভাবে, এই এই এরকম ভাবে, দিস উইল বি প্লাস। দুটো লোব একে অপরের সঙ্গে মিশে গেল। নেগেটিভ গুলোকে দূরে সরিয়ে দিলাম, যখন রিপেল করলো তখন দূরে সরে গেল। পজিটিভ গুলো কি হলো, নিজেদের মধ্যে বন্ড ফর্মেশন করলো। এইটাকে বলা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল। এটা হচ্ছে সিগমা বন্ডিং মলিকুলার অরবিটাল। যখন আমাদের এখান থেকে যখন অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হবে, তখন কি হবে, তখন পজিটিভ আর নেগেটিভ কাছাকাছি আসার চেষ্টা করবে। কিভাবে হবে দেখো, ধরো এই টেন্ডেন্সি তো দুরকমই হবে, এ প্লাস এ মাইনাস জেড অ্যাক্সিস বরাবর। সিমিলারলি এই জেড অ্যাক্সিস বরাবর কি হবে, এইদিকে মাইনাস আসবে, এদিকে প্লাস আসবে। প্লাস মাইনাস কি করবে, রিপেল করবে। এটা চার্জ নয়, প্লাস মাইনাস রিপেল করবে কেন, কারণ দুটো কনস্ট্রাকটিভ ওয়ে নয়, এখানে দুটো ডিস্ট্রাকটিভ ওয়ে। তখন কি হবে দেখো, এই বরাবর অরবিটাল গুলোকে আমরা দেখাবো কিভাবে, ছোট হয়ে গেছে এরকম ভাবে অরবিটাল গুলোকে দেখাবো। বাইরের অরবিটাল গুলো অ্যাজ ইট ইজ থেকে গেল, বাট ভেতরের অরবিটাল গুলো যেহেতু ডিস্ট্রাকটিভ ওয়েতে রয়েছে, সুতরাং এরা ছোট হয়ে গেছে এবং এদের মধ্যে একটা ব্যারিয়ার তৈরি হয়ে গেছে, যেটাকে আমরা বলে থাকি নোডাল প্লেন। এটাকে বলে থাকবো আমরা নোডাল প্লেন, যেখানে ইলেকট্রন পাওয়ার প্রবণতা একেবারেই শূন্য। আর এটাকে বলবো আমরা সিগমা অ্যান্টি বন্ডিং। সিগমা অ্যান্টি বন্ডিং এবং মলিকুলার অরবিটাল, দিস আর দ্য টু ওয়েজ অফ সিগমা বন্ড ফর্মেশন। যদি আমরা পাই বন্ড ফর্মেশনের গল্পটার দিকে তাকাই, দেখো আমি পাই 2px ফর্মেশনটা দেখাচ্ছি, 2py টা সেম হবে। পাই বন্ড ফর্মেশন, ধরো মলিকুলার অরবিটাল তো আমরা এই সরি ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস তো আমরা ধরেই নিয়েছি জেড এখানে। তো এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস, এটা ফিক্স রাখছি আমি জেড অ্যাক্সিসটাকে। দেখো জেডটাকে যদি আমি ফিক্স রাখি, তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। এটা আমি ওয়াইও ধরতে পারতাম অ্যাজ ইট ইজ, যা আমার ইচ্ছে, ধরো এক্স বা ওয়াই দুটোই একসঙ্গে দেখানো যাবে, এক্স বা ওয়াই। তাহলে ওয়াই অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস বরাবর অরবিটালটা কিরকম হবে, এরকম হবে দেখতে, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। এই একটা কনস্ট্রাকটিভ হতে পারে, আর একটা হতে পারে কি ডিস্ট্রাকটিভ। দুটো একই সঙ্গে করে দেখাই। এই ক্ষেত্রে এরকম যখন হবে বিষয়টা, তখন কেমন হবে দেখো, এই তো জেড অ্যাক্সিস ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, জেড বরাবর যখন দুটো একে অপরের সঙ্গে মিলবে, তখন বিষয়টা দেখতে এরকম হয়ে যাবে। এই অর্থাৎ এই বরাবর পজিটিভ চলে এলো, এই বরাবর নেগেটিভ চলে এলো। ওকে, তো এরা যখন মিক্স হয়ে যাবে, মিক্সিংটা হওয়ার পর এদের স্ট্রাকচারটা কি তৈরি করবে, স্ট্রাকচার নতুন করে আঁকার দরকার নেই, এদের স্ট্রাকচার তৈরি করবে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের মাধ্যমে। দিস উইল বি পাই টু পি এক্স অর পাই টু পি ওয়াই। কারণ এরা কি ছিল, এরা হচ্ছে প্যারালাল ওভারল্যাপ করছে, সুতরাং এরা পাই বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি করবে। কিন্তু এখানে দেখো প্লাস মাইনাস দূরে দূরে চলে গেছে, যখনই কাছাকাছি লাগবে তখন রিপিল করতে লাগবে, রিপিল করতে লাগলে কি হবে জিনিসটা, এখানে একখানা আমাদের সেই নোডাল প্লেন তৈরি হয়ে যাবে, মলিকুলার অরবিটাল গুলো আমাদের ছোট হতে থাকবে। ছোট হয়ে গেলে কি তৈরি হবে দেখো, এই নেগেটিভ এই পজিটিভ রিপিল করে গেল, এই নেগেটিভ এই পজিটিভ রিপিল করে গেল, রিপিল করে গেলেই এখানে তৈরি হয়ে যাবে পাই স্টার টু পি এক্স অর পাই স্টার টু পি ওয়াই। এইভাবে কিন্তু অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালস গুলো ফর্ম হচ্ছে। তো আজকের যে টপিক ছিল, সেই টপিকে আমরা বন্ডিং মলিকুলার অরবিটাল আর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল ফর্মেশন পর্যন্ত পড়িয়ে রাখলাম। নেক্সট টপিকে আমি এই ডিটেলিং এ মলিকুলার অরবিটাল থিওরি নিয়ে আলোচনা করব। ক্লাসটা
বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নোটিফিকেশন পেতে থাকো, এবং নেক্সট ক্লাসে আমাদের এই সিলেবাস শেষ করবো, এই চ্যাপ্টারের কমপ্লিট ডিটেলিং শেষ করে দেবো। ঠিক আছে, ভালো থেকো সকলে, ধন্যবাদ।